আওয়ামী দোসররা এই প্রশাসনে, এই সরকারে, এই উপদেষ্টা পরিষদে ঘাপটি মেরে বসে আছে। রাজাকারের বাচ্চা বললো শিক্ষার্থীদেরকে, সবাই বাহবা দিল, ফেসবুকে পোস্ট দিল, হ্যাঁ এরা রাজাকারের বাচ্চা। যারা আপনার সন্তানের বুকে গুলি চালিয়ে হত্যা করেছে তারা ডেভিল, তাদেরকে ধরতে হবে। এই সরকারের সমালোচনা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। এই সরকার যে 300 ডামি এমপি ছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারত। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা রাশেদ খান। রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আজকের আলোচনায়। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো রাশেদ খানের কাছ থেকে। রাশেদ খান, আপনি জানেন যে সাম্প্রতিক বেশ কয়েকদিন ধরে সারা দেশেই মব নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা চলছে। এটি একটি বিষয় সারা দেশে। আজও আমরা দেখলাম যে শাহবাগে কিছু আন্দোলনকারীরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে এবং তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জন নিয়োগের দাবিতে আন্দোলন করছিলেন কিছু মানুষ। তাদেরকে জলকামান, সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এটি একটি খবর রয়েছে। আরেকটি খবর রয়েছে, কানাডার নাগরিকত্ব রেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে যান পুতুল। আরেকটি খবর আছে যে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকীর অবৈধ তহবিল জব্দ করবে বাংলাদেশ। এটি একটি খবর রয়েছে। এর বাইরে ৩২ নম্বর ঘিরে কিন্তু এখনও জল্পনা কল্পনা চলছে এবং সেখান থেকে গতকাল রাতে আমরা জানি যে দমকল বাহিনী পানি সেচে কিছু হাড়গোড় উদ্ধার করেছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছে সিআইডি। এগুলো নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা আছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে চলমান রাজনীতি নিয়ে নানান মহলে নানান ধরনের আলোচনা আছে। আপনি রাজনীতির মাঠে প্রত্যক্ষভাবে আছেন এই মুহূর্তে এবং গত যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, সেই আন্দোলনে কিন্তু আপনি সরব এবং সক্রিয় ভূমিকা রেখেছেন। বর্তমান বাস্তবতার নিরিখে যদি আপনার কাছে জানতে চাওয়া হয় বর্তমান রাজনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে এবং এই দায় কার এবং এর সমাধান সূত্র কি? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বর্তমান রাজনীতির যে গতিপথ, আমার কাছে মনে হচ্ছে যে সেটি অত্যন্ত কঠিন। হাসিনা পতনের আগে এক ধরনের রাজনীতি ছিল, আর হাসিনা পতনের পরে রাজনৈতিক বাস্তবতা ভিন্ন আকার ধারণ করেছে। দেখেন, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম তারা নানানভাবে বিভক্ত হয়েছি এবং আমাদের ভিতরে এক ধরনের অধৈর্যশীল আচরণ, সন্দেহ সংশয় এবং এক ধরনের সংকট শুরু হয়েছে। কেন সংকটটি? তো জাতীয় রাজনীতির সংকট। এক্স্যাক্টলি। যখন জাতীয় রাজনীতিতে এই ধরনের সংকট সৃষ্টি হয় তখন সামগ্রিকভাবে অন্যান্য সেক্টরে, অন্যান্য জায়গায় সর্বত্র এর প্রভাব তৈরি হয়। ধকলটি পড়ে অর্থনীতিতে। এক্স্যাক্টলি। তো সেই জায়গায় আমি একটা জিনিস মাঝে মাঝে ভাবি, দেখেন আওয়ামী লীগ এবং তার দোসররা তারা কিন্তু এক এবং ঐক্যবদ্ধ, এদের মধ্যে কোনো বিভাজন নাই। আর এদের এগেনস্টে আমরা যারা আন্দোলন করেছিলাম তারা আজকে বিভাজিত। তার মানে কি? তার মানে যখন আমরা এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি যখন বিচ্ছিন্ন হয়ে যাব, বিভক্ত হয়ে যাব, আওয়ামী লীগ যেহেতু বিভক্ত হচ্ছে না, তার দোসররা যেহেতু ঐক্যবদ্ধ রয়েছে, সেক্ষেত্রে তাদের পুনর্বাসনের একটি জায়গা কিন্তু তৈরি হয়, সুযোগ তৈরি হয়। এটিকে কি পুনর্বাসন বলবেন না পুনর্জাগরণ বলবেন? কারণ তারা তো প্রশাসন সহ নানান ক্ষেত্রে রয়েই গেছে। আমরা তো পারিনি ৫ আগস্টের পরে তাদেরকে রুট আপ করতে তো পারিনি। এটিকে কি পুনর্বাসন বলবেন না পুনর্জাগরণ বলবেন? দেখেন, আপনার এই সরকারের যিনি আপনার মন্ত্রী পরিষদ সচিব, যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তারা কিন্তু সারা দেশে আওয়ামী লীগের পুনর্বাসন করছে এবং তাদেরকে কারা নিয়োগ দিয়েছিল? আলী ইমাম মজুমদার, এবং তিনি একজন মুজিববাদী সৈনিক। তিনি ২০১৭ সালে প্রথম আলোতে শেখ মুজিবের গুণকীর্তন করে কলাম লিখেছিলেন। এবং এই প্রশাসনে দেখেন, এই সরকারের উপদেষ্টা পরিষদে আপনার বসিরের মতন হত্যা মামলার আসামি, আমি ধরে নিলাম যে এই মামলা মিথ্যা। তার মানে কি? তার মানে এই মামলার প্রমাণ করতে হবে যে সে একটি মিথ্যা মামলার আসামি, সময় নিতে হবে। এই অভিযুক্ত ব্যক্তিকে আপনি
উপদেষ্টা পরিষদে জায়গা করে দিলেন। মিনিমাম বিতর্ক তো আছে। তার ভাই আওয়ামী লীগের ডামি এমপি, এটা তো সত্য। ভাইয়ের সাথে কি তার সম্পর্ক নাই? সম্পর্ক না থাকলে বলুক যে সে আমার ভাই না, তার সাথে আমার সম্পর্ক নাই। অবশ্যই সম্পর্ক আছে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকে না এটা আপনি বললেই কি আমি বিশ্বাস করব? তারপরে ফারুকী সাহেব তিনি কি বললেন? তিনি ৭ আগস্ট তিনি বক্তব্য দিয়েছিলেন যে এখন ডক্টর ইউনূসের সর্বপ্রথম ১ নম্বর দায়িত্ব হবে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি সংস্কার করা। তার মানে আপনি মুজিববাদী উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, মুজিবের সৈনিকদেরকে এখানে জায়গা করে দিয়েছেন, এবং এই মুজিবের সৈনিকরা পরবর্তীতে সরকারের প্রশাসনে, জনপ্রশাসন বলেন, অন্যান্য মন্ত্রণালয় বলেন, সেখানে আবার ওই তাদের সৈনিকদেরকে নিয়োগ দিয়েছে, যার ফলাফল প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের তালিকার ডিসিএসপি নিয়োগ পেয়েছে। যুগান্তর, সমকালে সংবাদ প্রকাশিত হয়েছে, এবং অন্যান্য গণমাধ্যমেও কিন্তু সংবাদ প্রকাশিত হয়েছে, এবং কিছু ছাত্রনেতার নামও এসেছে যে সমন্বয়করা তারা মিলে এই কাজটা হয়েছে। আপনি নিশ্চয়ই সেই বক্তব্য বা সেই সংবাদ দেখেছেন। এরপরে আসি এই যে দেশের সামগ্রিক যে চিত্র, আইন শৃঙ্খলা বাহিনী কোনো ফাংশন করে না। এখন হঠাৎ করে আপনি যেটি বললেন যে ধানমন্ডি ৩২ সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। দেখেন, অভ্যুত্থানের সময় যারা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি ছিল তাদের বাড়িঘর ধ্বংস হয়ে যেতে পারত, মানুষের রাগ হবে, এটা হওয়া অস্বাভাবিক না। কিন্তু যখন একটি সরকার রয়েছে, সেই সরকারের ৬ মাস অতিবাহিত হওয়ার পরে এই ধরনের ঘটনা ঘটে, ছাত্রদের এবং একই সাথে উপদেষ্টাদের, ছাত্রনেতারা এবং উপদেষ্টাদের প্রত্যক্ষ ইন্ধন এবং সহযোগিতায়, তখন কিন্তু মূলত এই সরকারকেই আপনার এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় যে তোমাদের বাইরেও কিন্তু আমাদের ক্ষমতা রয়েছে, এবং সেই ক্ষমতায় কিন্তু প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে কি? এর মাধ্যমে মূলত ডক্টর ইউনূসের ক্ষমতা যে খুবই দুর্বল সেটা কিন্তু প্রমাণ করা হয়েছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ইউনূস সরকার জিম্মি অবস্থায় আছে? আমার কাছে মনে হয় যে ইউনূস সরকারের চারিপাশে কেউ হয়তো বন্দুক তাক করে বসে আছে, তাকে হয়তো বলছে যে আপনি যদি এটা না করেন, আমাদের বাইরে যান, তাহলে কিন্তু হাসিনা আপনাকে শুট করতে চেয়েছিল, আমরা আপনাকে শুট করে দেব। আমার কাছে মনে হচ্ছে। অন্যথায় ডক্টর ইউনূসের মতন ব্যক্তি, এরকম মনে হচ্ছে কেন মনে হচ্ছে? ওই বিশ্লেষণে আসি। ডক্টর ইউনূসের মতন ব্যক্তি তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন যে এই ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররা আগামীতে একটি দল গঠন করুক, এবং আমি মনে করি যে দেশের মানুষের সমর্থন এই ছাত্রদের প্রতি রয়েছে, এবং যদি আগামীতে নতুন রাজনীতির উত্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই আওয়ামী লীগের মতন পুরাতন স্টাইলে ফ্যাসিবাদতন্ত্র প্রতিষ্ঠা পাবে। ডক্টর ইউনূসকে এই কথা বলতে পারে? কাদেরকে ইঙ্গিত করে বলেছে? বাংলাদেশে যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি তাদেরকে ইঙ্গিত করে ডক্টর ইউনূস এই কথা বলেছে। এখন আমার কথা হলো যে ডক্টর ইউনূস এই কথা বলেছে নাকি পিস্তল ঠেকিয়ে বলা হয়েছে? কথাগুলো তো মানে যাইতাই ব্যাপার না, অনেক এই কথার কিন্তু অনেক পিছনে অনেক কিছু আছে, অনেক হিস্ট্রি আছে। ডক্টর ইউনূস এর আগে শুরুতে বলেছিল ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এবং জনগণ আমাকে সমর্থন দিয়েছে, তার মানে কি ছাত্ররা যাই বলবে তাই করবে। ডক্টর ইউনূস তো প্রমাণ করেছে যে ছাত্রদের মতামতের বাইরে সে যাচ্ছে না। শুধু তো ছাত্ররা নিয়োগ দেয়নি, রাজনৈতিক দলগুলোও তো এখানে ঐক্যমত পোষণ করেছিল, এবং রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়েই তো তিনি এই জাতির এই দায়িত্ব নিয়েছেন। এবং আমরা দেখেছি যে আমি নিজেও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম যে ডক্টর ইউনূস ক্যাবিনেট বা মন্ত্রী উপদেষ্টা পরিষদ যেদিন শপথ নেয়, বাংলাদেশের শুধু ফ্যাসিবাদ ছাড়া সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু উপস্থিত ছিলেন বঙ্গভবনে। সুতরাং এটি শুধু ছাত্রদের নিয়োগ দেয়া বলা যায় কিনা, এটি গোটা জাতি ঐক্যবদ্ধভাবে ওনাদেরকে নিয়োগ দিয়েছিলেন, এবং গোটা জাতির এক ধরনের প্রত্যাশা, এক ধরনের আকাঙ্ক্ষা তো ওনাকে ঘিরে রয়েছেই। তো সেক্ষেত্রে আমিও কিন্তু এখন পর্যন্ত বলি না যে আকাঙ্ক্ষা নাই, কিন্তু আপনি বলেন, যেখানে আপনি দাবি করছেন যে সমস্ত পলিটিক্যাল নেতৃত্ব ছিল, অন্যান্য নেতৃত্ব ছিল, প্রতিনিধি ছিল, কিন্তু ডক্টর ইউনূস কি বলেছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটাই মূল কথা। ডক্টর ইউনূস নিজে বলেছে, আমরা কি ওনাকে মিসকোট করছি না তো? নেভার, সে নিজেই বলেছে যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, জনগণ আমাকে সমর্থন দিয়েছে। সত্য কিনা? আমরা তাকে সমর্থন দিয়েছি কেন জানেন? কারণ ওই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের প্রয়োজন ছিল, এটা সত্য। কিন্তু ডক্টর ইউনূসের বাইরে ফারুকী, বসির, যারা এনজিও গ্রাম মার্কা উপদেষ্টা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি দুঃখিত, মানুষ বলছে, এবং যারা ডক্টর ইউনূসের বন্ধু বান্ধব সার্কেলের, তাদেরকে
আসলে পলিটিক্যাল পার্টিগুলো সমর্থন দেয়নি। এখন ডক্টর ইউনূস বিব্রত হবেন, এই কারণে আসলে সেই সময় প্রশ্ন তোলেনি। ওই সময় একটি ধ্বংসযোগ্য অবস্থা, ওই পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ নিয়ে বিতর্ক সৃষ্টি করলেই হয়তো ডক্টর ইউনূস দায়িত্ব নিতে না, তখন আমরা আরেক মহাবিবাদে পড়তাম। ওই সময় মন্দের ভালো ডক্টর ইউনূস দায়িত্ব নিলে মোটামুটি আন্তর্জাতিকভাবে এই সরকারের লেজিটিমেসি তৈরি হয়। এই কারণে পলিটিক্যাল পার্টিগুলো ওই সময় বিতর্ক তোলেনি। আমরা মনে করেছিলাম যে ডক্টর ইউনূস তাড়াহুড়া করে সময় হতে পারেননি, যেটা তিনি নিজেই বলেছেন। তিনি বলেছেন যে আসলে তাড়াহুড়া করে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করা সম্ভবপর হয়নি। তো আমরা মনে করেছিলাম যে তিনি হয়তো উপদেষ্টা পরিষদ বাড়াবেন, যেহেতু প্রায় 48টি মন্ত্রণালয় রয়েছে, বাড়াবেন, যোগ্যদের নিয়োগ দিবেন, সুতরাং এরা পেয়েছে পাক, বাকি যোগ্যরা আসলেই এই উপদেষ্টা পরিষদ ভালোভাবে ফাংশন করবে। কিন্তু কি হলো, বাকিদের কোনো নিয়োগ দেওয়া হয়নি। আমি একজন আপনার সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছিলাম গতকাল। তিনি আমাকে বলছেন, রাশেদ ভাই আপনি বলেন, আমরা তো সরকারে আছি, এই একটা মিনিস্ট্রি আমরা চালাতে পারি না, সেখানে আমাদেরকে 2টা 3টা করে মন্ত্রণালয় দিয়ে দিয়েছে, আমরা কেমনে চালাবো, কিসের রাষ্ট্র সংস্কার হবে, এটা তো সম্ভব না। তিনি আমাকে নিজে বলছেন, আমি তো আর নাম পরিচয় এখন তো বলা ঠিক হবে না। এবং আমি সরকারের কাছ থেকে তথ্য পেয়েছি যে মন্ত্রিপরিষদ সচিব এবং একই সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, এই দুজন মিলে আওয়ামী লীগের পুনর্বাসন করছে। এমনকি আপনার এই উপদেষ্টাদের মন্ত্রণালয়ে কে নিয়োগ পাবে, কাকে কোথায় দেওয়া হবে, ন্যূনতম পরামর্শ নাকি করা হয় না, তাদের মতন করে তারা বসায় দেয় এবং একই ব্যাচ থেকে অধিকাংশ নিয়োগ পায়। আজকেও দেখানো যে মাহবুব কবির মিলন সাহেব, সাবেক তিনি সম্ভবত অতিরিক্ত সচিব ছিলেন, তিনি তার ফেসবুকে লিখেছেন যে একই ব্যাচ থেকে 45 জন সচিব হয়েছে। আর বাকি ব্যাচগুলো আপনি কি করবেন, বাকিদের কোনো করবেন না, মূল্যায়ন করবেন না। এইভাবেই প্রশাসনটা চলতেছে। মূলত ওই যে বললাম যে আওয়ামী দোসররা এই প্রশাসনে, এই সরকারে, এই উপদেষ্টা পরিষদে ঘাপটি মেরে বসে আছে এবং তারা সর্বোচ্চ আওয়ামী লীগের পুনর্বাসন করছে। কিন্তু বর্তমানে সবকিছু ডক্টর ইউনূস জানে। বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছেন, আপনারা যারা সরকারের গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করছেন, আপনারা তো এই সরকারের প্রতিপক্ষ না বা শত্রুও না, কিন্তু আওয়ামী লীগের যে সেই ফ্যাসিবাদী যে দোসররা, তারা তো এই সরকারের একেবারে সুযোগ পেলেই ক্ষতি করে বসবে। এটি কি আসলে উপদেষ্টা পরিষদের সদস্যরা বুঝতেছেন না, না প্রফেসর ইউনূস সাহেবকে এক ধরনের অন্ধকারের মধ্যে রাখা হচ্ছে গোটা সিচুয়েশন থেকে? দেখেন, আমি সমালোচনা করছি, আমি অনেক কথা বলছি, এই কারণে যে আমি সরকারের শত্রু বা সরকারের পতন চাই সেটি না। আমি এই দুর্বলতাগুলো নিয়ে কথা বলছি এই কারণে, যাতে করে সরকার তার এই দুর্বলতা কাটিয়ে ওঠে এবং সঠিক পথে পরিচালিত হয়। আমি যদি এই কথাগুলো না বলি, তাহলে ডক্টর ইউনূস মনে করবে, অন্যরা মনে করবে আমরা যা করছি সব সঠিক। হাসিনার ক্ষেত্রে কিন্তু এটি হয়েছিল যে হাসিনার ভুল ধরার কোনো মানুষ ছিল না, না আওয়ামী লীগের ছিল, না প্রশাসনের ছিল, না তার উপদেষ্টারা ছিল। হাসিনা ম্যাডাম যা বলতো সবাই বলতো ওকে ম্যাডাম আপনি যে বলতেছেন সঠিক। রাজাকারের বাচ্চা বললো শিক্ষার্থীদেরকে, সবাই বাহবা দিল, ফেসবুকে পোস্ট দিল, হ্যাঁ এরা রাজাকারের বাচ্চা। এর ফলাফল কি হয়েছে? হাসিনার যে সমালোচনা করতে পারতো না, তার আশপাশের লোকজন বলতে পারতো না, এই কারণে সে হাসিনা হয়ে উঠেছিল। হাসিনা একটি আতঙ্কের নাম, হাসিনা একটি ডাইনির নাম, হাসিনা একটি ফ্যাসিস্ট নাম। এই হাসিনা নামটি যেমনিভাবে হিটলার, সবাই আমরা তাকে চিনি, ঠিক বাংলাদেশের জনগণ এবং বহির্বিশ্বের কাছে হাসিনা কিন্তু আরেকজন হিটলার। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা যদি গণতান্ত্রিক চর্চার জায়গাটা রুদ্ধ করে দিই, আমরা যদি আসলে মানুষের কথা বলার স্বাধীনতা, সমালোচনা করার জায়গাটা নষ্ট করে দিই, তাহলেই কিন্তু ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পাবে। এই সরকারের সমালোচনা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। এই সরকারের দুর্বলতা নিয়ে কথা বলা আমাদের নৈতিক অধিকার, অন্যথায় এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা আপনাদের অধিকার চর্চা করলেন, কথা বললেন, সমালোচনা করলেন, গঠনমূলক পরামর্শ দিলেন, কিন্তু সরকার যদি না শোনে, তাহলে আপনাদের এই কথার কোনো মূল্য রইল কিনা? সরকার তাহলে এই গন্তব্য কোথায় গিয়ে ঠেকবে? আসলে সরকার যদি আমাদের কথা না শোনে, সরকার যদি নিজেকে নিজে ব্যর্থ করে, সেটা সরকারকেই দায় নিতে হবে। আমরা সরকারকে আসলে ব্যর্থ করতে চাই না, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, সহযোগিতা করছি। এবং আমাদের সহযোগিতা, অন্যতম সহযোগিতা হলো সমালোচনা করা। দেখেন, এই যে এই সরকারের সমালোচনা যদি আমরা না করি, তাহলে এই যে দুইজন উপদেষ্টা, অন্যরা কিন্তু বলতে পারতেছে না, অন্যরা এই যে উপদেষ্টারা এইভাবে নিয়োগ পেয়েছে, এদের বিষয়ে কিন্তু অন্যরা বলতে পারতেছে না। সরকারের যারা অন্য উপদেষ্টা তারা বলতে পারতেছে না। আবার আমাদের সাথে দেখা হলে ঠিকই বলতেছে যে আওয়ামী লীগের পুনর্বাসন চলতেছে।
এই যে দুইজন সচিবের কথা বললাম, অন্যরা কিন্তু উপদেষ্টারা বলতে পারতেছে না। আমরা যখন পাবলিকলি ভয়েস রেজ করব তখন তাদের জন্য তাদেরকে আউট করে দেওয়া সহজ হবে যে তোমাদের বিরুদ্ধে জনগণ কথা বলতেছে, সুতরাং তোমরা থাকলে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো না, তোমরা বিদায় নাও। আপনারা তো অনেকদিন ধরে এই কথাগুলো বলছেন, তারপরেও তো আমরা দেখছি না যে যদি আপনাদের অভিযোগ সঠিক হয় বা সমালোচনা যদি সঠিকই হয় সেখান থেকে তো সংশোধনের হবার কথা ছিল, কিন্তু আমরা তো কোনো সংশোধনীও দেখছি না। না, অনেক ক্ষেত্রে অনেক বিষয় তারা নিজেদেরকে সংশোধন করছে তো এমন না, করছে, তবে তার মাত্রাটা আসলে কম। যেমন দেখেন, আমরা বলেছিলাম যে 48 ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত করবে কিনা, নিবন্ধন স্থগিত করবে কিনা। আমরা দেখেছি যে সরকারের উপদেষ্টারা বলছে যে আমরা যেহেতু রাজনৈতিক ঐক্য তৈরি হচ্ছে, শীঘ্রই আওয়ামী লীগকে নিষিদ্ধর বিষয়ে আমরা আলাপ আলোচনা করব। এই যে একটা রেসপন্স এই জায়গাটিতে আমার একটি জিজ্ঞাসা আছে। আওয়ামী লীগের যে অপকর্মের বিচার তো আওয়ামী লীগকে পেতেই হবে, এবং সেটি নিশ্চিত করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্যতম দায়িত্বের মধ্যে একটি। তারপর নিষিদ্ধ কি কোনো সমাধানের পথ হতে পারে কিনা? আপনি নিষিদ্ধ করে দিলেন, সবগুলো আন্ডারগ্রাউন্ডে চলে গেল, এরপরে তো মিলিটেন্স হয়ে ফিরবে। আমরা দেখেছি যে জামাত আজকে জনগণের মধ্যে যেভাবে শক্তিশালী একটি অবস্থানে এসেছে, এটি হচ্ছে আওয়ামী লীগ, জামাত এবং বিএনপিকে কিন্তু নিশ্চিহ্নকরণের মিশন নিয়ে নেমেছিল। এই নিশ্চিহ্নকরণের মিশনের উল্টো হয়েছে, তাদের মধ্যে এক ধরনের যে জাতীয় ঐক্য এবং যে জনমত তৈরি হয়েছে সেটির তোপের মুখে কিন্তু আওয়ামী লীগ টিকতে পারেনি। আজকেও আমরা যদি সবাই মিলে এরকম আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিই, বিচারটি না করে, তাহলে তো তাদেরও এরকম এক ধরনের এই জন্য আমরা বলছি যে গণহত্যার বিচার পূর্ব আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত করেন। অন্যথায় এই যে আওয়ামী লীগের নামে ব্যানারে সারা দেশে গণসংযোগ, সারা দেশে আপনার তারা লিফলেট বিতরণ করছে এবং আন্তর্জাতিক মহলে আপনি কি জবাব দিবেন যখন তাদেরকে তাদের সাংগঠনিক কার্যক্রম গণহত্যার বিচার পূর্ব স্থগিত করবেন? তখন তাদেরকে গ্রেপ্তার করলে আপনি বলতে পারবেন যে তাদেরকে বিচার পূর্ব, যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ গণহত্যা, তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে, সুতরাং তারা যদি লিফলেট বিতরণ করে তাদেরকে গ্রেপ্তার করা হবে। অন্যথায় আপনি কোন আইনে বলবেন যে তুমি লিফলেট বিতরণ করতে পারবা না? কোন প্রক্রিয়ায় বলবেন? পারবেন না তো। তাহলে এই যে দেখেন, এই ব্যানারটা যখন আপনি রেখে দিবেন, ওই ব্যানারে ছায়াতলে সবাই থাকবে। ব্যানার তো বৈধ রয়েছে। ব্যানার যখন থাকবে না তখন সবাই ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আওয়ামী লীগ ছন্ন বিচ্ছিন্ন। আমরা কিন্তু এটিও বলছি, নিরীহ আওয়ামী লীগ, নিরপরাধ আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মী, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া যাবে না, মামলাবাজি করা যাবে না, জুলুম করা যাবে না। আমরা স্পষ্টভাবে বলেছি শুধুমাত্র অপরাধী, এবং এই অপরাধীরা তারা ৭১-এর পরে একবার এই ব্যানারের নিচেই, এই ব্যানারের ছায়াতলে সংগঠিত হয়ে গণহত্যা চালিয়েছে, ২৪ একবার গণহত্যা চালিয়েছে, আগামীতে এই ব্যানারের ছায়াতলে তারা কিন্তু আবার গণহত্যা চালাবে। তার মানে কি, এইখানে ব্যানারটা আসলে মূল, মুজিববাদী চেতনা মূল। সুতরাং এই ব্যানারটাকে আমাদেরকে নিঃশেষ করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি পরবর্তীতে রাজনীতি করতে চায়, যারা নিরীহ, যারা নিরপরাধ, অন্যায় করে নাই, জুলুম করে নাই, ঠিক আছে, আমি ধরে দিলাম যে তারা আন্দোলনে নামেনি, মানুষের পাশে থাকেনি, কিন্তু চুপ ছিল, বা এই অপরাধের সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে নাই। তারা যদি রাজনীতি করতে চায় অন্য নামে রাজনীতি করতে পারবে। আমি আগে বারবার বলছি জুলুম করা যাবে না, কিন্তু ব্যানারটিকে রেখে দিলে আবার জুলুম হতে পারে। আপনি যেটি বললেন অপারেশন ডেভিল হান্ট, ডেভিল পালিয়ে যাওয়ার পরেই, ডেভিল যখন পালিয়ে গেল তখন আপনি হান্ট শুরু করলেন। তার মানে কি, চোর যখন পালিয়ে গেছে বুদ্ধি আপনার বেড়ে গেছে। যখন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা মার খেয়েছে তখন মনে করেছেন অস্তিত্বের প্রশ্ন, তখন আপনি আওয়ামী লীগের চুনোপুটি ওয়ার্ড পর্যায়ের, উপজেলা পর্যায়ে ২-৪ জনকে ধরতেছেন। ইতিমধ্যে তো আপনি নিজেই ৫৭২ জনকে ছেড়ে দিয়েছেন। ডেভিল তো ডেভিল একদিকে ছাড়তেছেন আর ডেভিল ধরতেছেন, চুনোপুটি রাঘব বোয়াল ছেড়েছেন। রাঘব ডেভিল তো আসলে এটাও তো এক ধরনের মব হয়ে গেল না? আপনি তো বিচারের আগে কাউকে অপরাধী বলবার এখতিয়ারও রাখেন না। এটা ঠিক আছে, এটা আপনি যথার্থই বলেছেন যে বিচারের আগে আমি কাউকে ডেভিল বলতে পারি না, কিন্তু শেখ হাসিনাকে আপনি ডেভিল বলবেন না? না, ডেভিল বলেন, কিন্তু সাংগঠনিকভাবে তার আগে তো আওয়ামী লীগকে এক ধরনের বিচারের আওতায় আনতে হবে। যে না, যারা শোনেন, কিছু ডেভিল আমরা, কিছু মানুষকে ডেভিল বলতে পারি, যেমন ওবায়দুল কাদের, যাদের বক্তব্য শুনেছি, নির্দেশনা শুনেছি, এরা ডেভিল না। এটি তো আপনি তাহলে সুস্পষ্ট সংজ্ঞা দিতে হবে এই ডেভিলের আওতায় কারা কারা পড়ে, সেটি দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এইটা আপনি ভালো কথা বলেছেন। সেটা হলো
যারা গণহত্যা চালিয়েছে, সংখ্যাটা এরকম হতে পারে, যারা গণহত্যা চালিয়েছে, জেলায় জেলায় উপজেলায় স্কুল কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা ডেভিল, তাদেরকে ধরা হবে। তো সেই ডেভিলদের তো একটি বড় অংশ প্রশাসনের মধ্যে এখনো রয়ে গেছে। আমি তো সেটাই বলতেছি, এই যে গণহত্যা 2000 মানুষ শহীদ হলো, এই 2000 মানুষের বুকে এগুলি কি আপনি চালিয়েছেন? আপনি তো গ্রেপ্তার হয়েছিলেন, কেন ডেভিল হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন না গণতন্ত্রের শক্তি হিসেবে? শেখ হাসিনার বিচারে তখন আমরা হয়তো ডেভিল ছিল। তো সেটাই বলতেছি, আপনি তো ওই সময় ছিলেন দেশপ্রেমিক, তো যারা আপনাকে গ্রেপ্তার করলো তারা কারা? তারা ডেভিল, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যারা আপনার সন্তানের বুকে গুলি চালিয়ে হত্যা করেছে তারা ডেভিল, তাদেরকে ধরতে হবে। কিন্তু পুলিশের যদি আপনি প্রত্যেক হত্যার বিপরীতেও একজন করে ধরেন, তাহলে 2000 পুলিশ, র্যাব এবং বিজিবির সদস্য কিন্তু আটক হয়, 2000 কমপক্ষে। এখন আপনি 200 জন করতে পেরেছেন? পারেননি। শূন্য একটা বাদ দিয়ে দিয়েছি, বেশি বাদ দিইনি, 200 কিন্তু করতে পারেননি। তার মানে কি, আপনার আশপাশে এই ডাইনে, এই বায়ে, এই পিছনে, এই সামনে, চারিদিকে ডেভিল রেখে আপনি ডেভিল নিধনের ঘোষণা দিচ্ছেন। এই যে ভাওতাবাজি, এইগুলোর কারণে আমি বলি যে রাষ্ট্র সংস্কার তাদের মুখ্য উদ্দেশ্য না। তাদের মুখ্য উদ্দেশ্য আওয়ামী লীগের পুনর্বাসন করা এবং নতুন আরেকটি দল গ্রহণ করে আগামীতে ক্ষমতায় আসা। ইতিমধ্যে উপদেষ্টারা দেখছেন না, বিভিন্ন ছাত্র নেতাকে তুলে ধরছে, তোমাদের এই অঞ্চলের নেতা অমুক, আপনাকে তুলে ধরেছে, আপনি বিএনপি করেন, আমি গণ অধিকার পরিষদ করি, আমাদেরকে তুলে ধরেছে কোথাও? ধরে নাই। এই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা স্বয়ং যখন ছাত্রদের দল করার ব্যাপারে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন আন্তর্জাতিক বিশ্বের কাছে, তখন আর বলার বাইরে রাখে না যে এই সরকারের আপনার সহযোগিতায়, আশীর্বাদেই আগামীতে কিংস পার্টি আসছে না। তারপরেও তো এই ইউনূস সরকারকেই এক ধরনের সমাধানের রাস্তায় যেতে হবে। এই জাতি তো এখনো ওনার দিকে, বা আপনারা তো ওনার মুখের দিকে তাকিয়েই আছেন, তাই না? তাহলে সমাধানের সূত্রটি, সমাধানের জন্যই তো সমালোচনা, যে তিনি ভুল করছেন, এই ভুলের সমালোচনা করছে, যাতে করে ডক্টর ইউনূস এই ভুল পথে পা না দেন। ডক্টর ইউনূস সবার, আমার আপনার সামনে যারা আছে দর্শকরা, আমাদের সবার, নিরীহ আওয়ামী লীগ তাদেরও, এক্স্যাক্টলি, এবং শেখ হাসিনা নিরীহ আওয়ামী লীগকে, নিরপরাধ আওয়ামী লীগকে রক্ষা করাও কিন্তু ডক্টর ইউনূসের দায়িত্ব। যে কারণে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা করলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু কখন বলেছে? শেষ হয়ে হামলা হয়ে গেছে, এরপরে বলেছে। এটা তার দুর্বলতা। তো যাই হোক, আমি রাজনীতিতে আসলে সহনশীলতা বিশ্বাস করি, আমি আপনার সহমর্মিতা বিশ্বাস করি। আমি মনে করি আওয়ামী লীগের সাথে জুলুম করা যাবে না। আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদের সাথে জুলুম না, তাদের বিচার করতে হবে। কিন্তু নিরপরাধ মানুষের সাথে কোনোভাবে জুলুম করলে এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যাবে। মনে করেন আপনার পাড়ায়, আপনার মহল্লায় অনেক আওয়ামী লীগের ভোটার ছিল না, এখন আপনি যদি তারে মারেন, সামাজিক সম্প্রীতি, হ্যাঁ মারেন, আর বলে যে তুই তো আওয়ামী লীগ ছিলি, তুই আওয়ামী লীগের ভোট দিয়েছি, সামাজিক সম্প্রীতি, বন্ধন, এমনকি আত্মীয়তাও ভেঙে পড়বে। কারণ আপনার ভাই আওয়ামী লীগ করতো আর আপনি করতেন বিএনপি, আমি করতাম গণ অধিকার পরিষদ। আছে না এরকম পরিবারে? ভাই ভাইতে তো মারামারি শুরু হয়ে যাবে। যেমন আপনার বক্তব্য ধরেই যদি বলি যে এই মুহূর্তে যে বাণিজ্য উপদেষ্টা রয়েছেন শেখ বশিরউদ্দিন, ওনার ভাই তো আওয়ামী লীগের এমপি ছিলেন, তো ওনার তো পরিবার ভেঙে যাবে, পারিবারিক যে বন্ধন সেটিও তো ভেঙে পড়বে। না, সেটা ঠিক আছে, তার ভাই তো ডামি এমপি ছিল। দেখেন এই সরকার আরো দুর্বলতা, শোনেন, এই সরকার যে 300 ডামি এমপি ছিল, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারত, তাদেরকে দুদকের মাধ্যমে পাকড়াও করতে পারত। যারা 14 সালে 18 সালে যে সকল এমপি ছিল, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা, দুদকের মাধ্যমে পাকড়াও করা। রাশেদ খান, আপনার এই যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছেন, আমি এখানে একটু ইতিহাসের যোগ করতে চাই। আমরা ফ্যাসিবাদী স্টেটের, ফ্যাসিবাদী শাসকদের পতন এর আগেও বহু দেখেছি। আমাদের জেনারেশনেও আমরা বেশ কিছু ফ্যাসিবাদী শাসকের পতন দেখেছি, এবং ইতিহাস পড়েও আমরা অনেক ফ্যাসিবাদী শাসনের পতনের ইতিহাস আমরা জেনেছি। সেটি হচ্ছে ফ্যাসিবাদের পতনের পর তার কোনো সম্পদ, তার প্রচার যন্ত্র, তার কোনো প্রপার্টি কিন্তু আর টিকিয়ে রাখেনি পরবর্তী শাসক এসে। কিন্তু এই আমরা কি 24-এর 5 আগস্টের পরবর্তীতে এই দৃশ্যটি দেখেছি? আমরা তো ফ্যাসিবাদের সেই প্রচার যন্ত্র, সেই সম্পদ, সেই আর্থিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো রাষ্ট্রায়ত্ত করতে দেখিনি। এটি কি তাহলে আমরা এই সরকারের বা এই যারা কর্তৃপক্ষ রয়েছেন, ওনাদের মূল্যায়নে কি শেখ হাসিনা ফ্যাসিবাদ ছিল না? তাহলে আমি যেটি বলছিলাম শেষ করি, তারপর ওইখানে আসবো। আমি বলছি যে 300 এমপি যারা 14, 18, 24-এর এই এমপিদেরকে আপনি যদি ইয়ে করেন না, 900 না, কারণ ডাবল হয়েছে, তৃতীয়বার হয়েছে, প্রথমবার হয়েছে, সব মিলে হয়তো 500-র মতো হবে, 400-500 ধরলাম। এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, রাষ্ট্রীয় কোষাগারে এদের সম্পদকে জমা নিতে হবে, কারণ এরা রাষ্ট্রের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। এবং এই যে বুল জুডারের মাধ্যমে সব গুড়িয়ে দিলেন, এগুলো বরং আপনি যেটি করতে পারতেন, এগুলো আপনি
পুনর্বাসনের কাজে ব্যবহার করতে পারতেন। কাদের? শহীদ গরিব পরিবার, না, শহীদ আহত পরিবার না। পরিবার, না, আহত শহীদ না। কেন আওয়ামী লীগকে এটা একটা হবে, ছিন্নমূল গরিব মানুষকে আপনি বলতেন যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গেছে, নাই তাদের বাসাবাড়ি খালি, তোমাদের ভিটা নাই, বাড়ি নাই, তোমরা এখানে আপাতত থাকো। আওয়ামী লীগ ভবিষ্যতে যদি তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে ফিরতে পারে তখন ফিরলো, সমস্যা নেই, তার আগ পর্যন্ত বাড়িটা তোমরা ব্যবহার করো, সেটি করতে পারতো। ধ্বংস করা আসলে কোনোভাবেই ঠিক না। আর অভ্যুত্থানের সময় যদি ছাত্র জনতা ধ্বংস করতো সেটা আলাদা কথা, সেটি জনরোষে, হ্যাঁ জনরসে সেটা আলাদা কথা। কিন্তু আমি আগেই বলেছি যে অভ্যুত্থানের 6 মাস পরে যখন সরকার রাষ্ট্রকে স্থিতিশীল করতে চায়, তখন অভ্যুত্থানের 6 মাস পরে যখন আপনি এগুলো বুলডোজারের মাধ্যমে ভাঙবেন, তখন বিদেশিরা ভয় পেয়ে যাবে, যারা ইনভেস্টর তারা ভয় পেয়ে যাবে, যারা আপনার এই দেশের অ্যাম্বাসেডর তারা ভয় পেয়ে যাবে। তারা বলবে যে এখানে তো আর একটা প্রতিবিপ্লব হতে পারে, রাষ্ট্র তো ডক্টর ইউনূস পরিচালনা করতে পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, এবং এই যে ক্ষতিগুলো হবে, তারা যে আতঙ্কিত হবে, ইনভেস্টমেন্ট আসবে না, রেমিটেন্স কমে যাবে। রাশিদ খান, আসলে কি আপনি যে বিষয়টি তুললেন সেটি যে উদ্দেশ্য নয়, এটি আপনি নিশ্চিত করে বলতে পারেন যে এই রাষ্ট্রকে এক ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করা? এই যে মূল পয়েন্টে আসছেন, যেহেতু এই সরকারের উপদেষ্টা পরিষদ, এই সরকারের পুলিশ প্রশাসন, এই সরকারের গোয়েন্দা সংস্থা, এই সরকারের আপনার যারা অন্যান্য সচিব আমলারা রয়েছে, অধিকাংশই যেহেতু আওয়ামী লীগের পুনর্বাসনের সাথে জড়িত, সেটি হতে পারে টাকা পয়সার বিনিময়ে, সেটি হতে পারে আওয়ামী লীগের লোকজনই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এক ভাই আরেক ভাইকে সুযোগ করে দিচ্ছে। তো যদি এরকম হয়ে থাকে, আমার মনে হয় এর সাথে আসলে সরকারের একটি পক্ষ আওয়ামী লীগের পুনর্বাসনের সাথে জড়িত। এটি আসলে সরকারের আরেক পক্ষ যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র, ফেসিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র। এই জন্যেই আমরা কিন্তু যেটি বলছি, ডক্টর ইউনূসকে যেহেতু আপনি আসলে আপনাকে ব্যর্থ করা হচ্ছে, আপনি ব্যর্থ হচ্ছেন সেটি বলবো না, আপনার আশপাশের লোকজন টাকা পয়সা খেয়ে বলেন বা আওয়ামী লীগের প্রতি ভালোবাসার জায়গা থেকে বলেন, যেহেতু আওয়ামী লীগকে পুনর্বাসন ঘটাচ্ছে, সুতরাং সেই জায়গা থেকে আপনি এখন আপনার পরিকল্পনা দেন, রোডম্যাপ প্রকাশ করেন এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে আপনি আপনার সম্মানের জায়গাটায় ফিরে যান, যাতে করে দেশের মানুষ নির্বাচনের একটা রূপরেখার মাধ্যমে রাজনীতিবিদদের হাতেই রাষ্ট্রের ক্ষমতা বুঝিয়ে দেওয়াটা একমাত্র সমাধানের পথ। এটা ন্যাচারাল। এই দেশ সাংবাদিকরা চালায় না, এই দেশ শিল্পীরা চালায় না, শিক্ষকরা না, দেশ চালায় পৃথিবীর সকল দেশই চালায় রাজনীতিবিদরা। সুতরাং আপনার সর্বশেষ সমাধান, শেষ সমাধান, সেটা হলো রাজনীতিবিদ। যদি আপনি না পারেন, যেহেতু আপনি নিউট্রাল গভর্নমেন্ট হিসেবে নিজেকে দাবি করছেন, ইতিমধ্যে যেহেতু এই সরকারের নিরপেক্ষতা হারিয়েছে, নানানভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, সে জায়গায় এখন ডক্টর ইউনূসের একমাত্র পথ হলো রাজনীতিবিদদের সাথে সম্পর্ক তৈরি করা, দলগুলোর সাথে সম্পর্ক যে বিনষ্ট হয়েছে সেটা পুনরুদ্ধার করা, এবং একই সাথে সবার সাথে আলোচনা করে গণ অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডার, রাজনৈতিক শক্তি সহ সাংবাদিক, সুশীল সমাজ, নাগরিক সমাজ, আইনজীবী সমাজ যারাই ছিল, সবার সাথে আলোচনা করে একটি রোডম্যাপের ঘোষণা করা যে আমরা ন্যূনতম এই সংস্কারগুলো করতে চাই, নির্বাচনের জন্য এই সংস্কারগুলো করলে আমরা একটি ফেয়ার ইলেকশন করতে পারবো, এবং এই সংস্কারগুলো এমনভাবে আগামীতে আমরা একটি চার্টার তৈরি করব যেখানে রাজনৈতিক দলগুলো সাইন করবে যে তারা ক্ষমতায় গেলে তারা এগুলো বাস্তবায়ন করবে। এই একটা আপনার মনে হয় যে চার্টার তৈরি করার জন্য ডক্টর ইউনূসের উচিত হবে একটি জাতীয় সংলাপের আয়োজন করা এবং সেখানে সবার সহযোগিতা প্রত্যাশা করা। আমি মনে করি ডক্টর ইউনূসকে প্রত্যেকে সহযোগিতা করতেছে। এতক্ষণ যে সমালোচনা করেছি, আলোচনা করেছি, সেগুলো আসলে কেন? কারণ ডক্টর ইউনূস যাতে তার দুর্বলতা কাটিয়ে উঠতে পারে এবং তার আশপাশে যে চিত্র সেটা হয়তো তার কানে যায় না। আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, ওনার সফলতার উপরে তো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে। এক্স্যাক্টলি, উনি হয়তো বুঝতেছেন না যে আওয়ামী লীগের একজন সচিব আজকে নিয়োগ পাচ্ছে, কারণ উনি তো আসলে রাজনীতি করেননি, 85 বছর বয়স, অসুস্থ থাকেন ম্যাক্সিমাম টাইম। এটা তো বুঝতে হয় যে একজন 85 বছর বয়সের মানুষ বা 84 বছর বয়সের মানুষ তিনি আসলে কতটুকু এনার্জি পান শরীরে, খুব স্বাভাবিক, কারণ ওই বয়সে মানে খুব কম মানুষই কিন্তু বেঁচে আছে। তো সেই জায়গায় তিনি যেহেতু একজন বয়োবৃদ্ধ মানুষ, সম্মানিত মানুষ, আমার মনে হয় তিনি অনেক তথ্য পান না, এই সুযোগও তার নাই। আমাদের মতন হয়তো অনলাইনে আমরা সারাদিন বসে থাকি, দেখি কি হচ্ছে, কিন্তু তার ওইটা পারেন না। সেই জায়গায় অনেক তথ্যপত্র তার কাছে আসলে ল্যাকিংস থাকে, তিনি আসলে পান না সময় মতো। তো সেই জায়গা থেকে কাটিয়ে উঠে আগামী নির্বাচনের বা রাজনৈতিক সমাধানের একটি রোডম্যাপ ঘোষণা করলে এই সংকট কেটে যাবে বলে আপনি মনে করেন? ইনশাআল্লাহ সেটাই মনে করি। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি বর্তমানে একটি সংকট চলছে এবং এই সংকটকে পুঁজি করে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, যেটি রাশিদ খানের আলোচনার মাধ্যমে উঠে এসেছে।
আমরা বিশ্বাস করতে চাই যে কোনো ষড়যন্ত্র আমাদের জাতীয় ঐক্যের কাছে টিকবে না, এবং আমাদের এই যে জাতীয় ঐক্য 24-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে হয়েছে, সেই ঐক্যের হাত ধরেই আমরা এগিয়ে যাব আরও বহুদূর, এবং উদ্ভূত এই পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যেই কেটে যাবে এবং জনগণ ফিরে পাবে তার মৌলিক মানবিক অধিকার, এবং রাষ্ট্রের সাথে যে সম্পর্ক শেখ হাসিনা সরকার গত 15 বছর ছিন্ন করে রেখেছিল নাগরিকের, সেই সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা পাবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।